চ্যাপ্টারের নাম হচ্ছে একমাত্রিক গতি। তোদের প্রথম চ্যাপ্টার একমাত্রিক গতি নেই, প্রথম চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা বলছি, সরি, ভৌত পরিবেশ এবং পরিমাপ। এই চ্যাপ্টারটা তোদের প্রথম আছে, তবে এটা আমি প্রথমে করাবো না, কারণ কিছু রাশিমালা জানতে হবে, আর প্রথম দিকে যদি ওটা শুরু করি তো ইন্টারেস্ট লুজ করে দিবি। সেই জন্য যেটা জানিস সেটা দিয়ে আগে শুরু করছি। সেকেন্ড চ্যাপ্টার এটা, একমাত্রিক গতি। এই চ্যাপ্টারটা হচ্ছে কাইনেমেটিক্স এর পার্ট। তোদের যে কাইনেমেটিক্স ইউনিটটা আছে, কাইনেমেটিক্স, যেখান থেকে 12 মার্ক ছিল বলেছিলাম, এই কাইনেমেটিক্স এরই একটা পার্ট, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। ওয়ান ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি কি আছে বিষয়টা দেখ। এখানে একমাত্রিক গতি নিয়ে পড়বো বলতে, গতি জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে, তাই তো? তারপরে একমাত্রিক গতি কি সেটা আমরা বুঝবো। আচ্ছা, গতি বোঝার আগে দুটো অবস্থা হতে পারে সেটা জেনে রাখ। কি কি অবস্থা হতে পারে? একটাকে বলি আমরা স্থিতি অবস্থা, আর একটাকে বলি আমরা গতি অবস্থা। স্থিতি বলতে স্থির থাকার যে ধর্মটা, এবং গতি বলতে গতিশীল থাকার যে ধর্মটা। এই দুটো অবস্থার নাম দেওয়া হয়েছে, একটাকে স্থিতি আর একটাকে হচ্ছে গতি। স্থিতি এবং গতি এই দুটোর চরম কোনো অর্থ নেই। কথাটার মানে কি চরম কোনো অর্থ নেই বলতে? দেখ, আমি যে গতিশীল, আমি হাঁটাচলা করছি, আমি গতিশীল, তো আমার অবস্থাকে তোরা কি বলবি? গতি। তো আমি গতিশীল মানে আমার মধ্যে যে গতি আছে সেটা কারোর রেসপেক্টে বলছিস তো? কার রেসপেক্টে বলছিস? ঘরের রেসপেক্টে বলছিস। ঘর চলাফেরা করছে না, ঘর স্থির আছে, তাই জন্য ওর সাপেক্ষে আমি গতিশীল। কিন্তু ভেবে দেখ তো, ঘরটা কি স্থির? পৃথিবীর বাইরে যা, চাঁদে চলে যা, ঘর স্থির? পৃথিবী ঘুরছে, তাহলে ঘরও পৃথিবীর সাথে ঘুরছে। তাহলে যাকে তুই স্থির মনে করেছিলি সে নিজেও স্থির না, তো ওর সাপেক্ষে আমাকে আবার গতিশীল বলছিলি তুই, তাই না? তো মোট কথা, এইভাবে তুই যদি দেখতে শুরু করিস, এই মহাবিশ্বের মধ্যে, ইউনিভার্সের মধ্যে স্থির বস্তু বলে কিচ্ছু নেই। তুই যদি বলিস পৃথিবী স্থির, না, পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে। যদি বলিস সূর্য স্থির, তাও না, সূর্য তার গ্রহগুলোকে নিয়ে চারদিকে, গ্যালাক্সি চারদিকে ঘুরে বেড়াচ্ছে। গ্যালাক্সি বুঝিস তো? ছায়াপথ গ্যালাক্সি, গ্যালাক্সিও স্থির না, ওর বাইরেও যদি চলে যায় ও স্থির না, ও এক্সপ্যান্ড করছে, ঘুরছে। মোট কথা, তুই মহাবিশ্বের শেষ প্রান্তে চলে গেলেও তুই এমন কোনো বস্তু পাবি না যে পার্টিকুলারলি স্থির। তার মানে পৃথিবীতে বা মহাবিশ্বে, পৃথিবীতে কেন বলবো, মহাবিশ্বে চরম স্থির বলে কোনো বস্তু নেই। কথাটা মানে বোঝা গেছে? এবার কোনো বস্তু যদি গতিশীল হয়, তাহলে তাকে তো আমরা কোনো স্থির বস্তুর সাপেক্ষে গতিশীল বলবো নাকি? যদি চরম স্থির বলে কোনো কিছু না থাকে, তাহলে চরম গতি বলেও কোনো কিছু থাকবে না। সিম্পল লজিক, বোঝা গেছে? এই লাইনটা এখানে লেখা আছে, দেখবি যে মহাবিশ্বে কোনো বস্তুই চরম স্থির বা চরম গতিশীল থাকে না। বোঝা গেল? যা ব্যাখ্যা আমি দিলাম সেই ব্যাখ্যাটা ওখানে লেখা আছে। ওকে, এবার কোনো বস্তুর স্থিতি অবস্থা বা গতি অবস্থাকে নির্দেশ করার জন্য একটা কোঅর্ডিনেট সিস্টেমের প্রয়োজন পড়ে। ইংরেজি ওয়ার্ড, অ্যাকচুয়ালি বাংলাতে বলে এটাকে নির্দেশ তন্ত্র। একটা নির্দেশ তন্ত্রের প্রয়োজন আছে। আমার পজিশন যদি ব্যাখ্যা করতে হয়, মনে কর কেউ বৃহস্পতি গ্রহে কোনো এলিয়েন আছে, ধর, জাস্ট এক্সাম্পল ধরে নে। এবার ও যদি বলে যে এখানে এই মানুষটা এইভাবে ক্লাস করাচ্ছে, ভিডিও রেকর্ডিং করাচ্ছে, তাহলে আমার পজিশন বলার জন্য ওকে কি বলতে হবে? যে সূর্য গ্রহ, সূর্য নক্ষত্র, সেই নক্ষত্রের একটা গ্রহ আছে পৃথিবী গ্রহ, পৃথিবী গ্রহের মধ্যে একটা দেশ আছে ভারতবর্ষ, তার মধ্যে রাজ্য আছে পশ্চিমবঙ্গ। এইরকম ভাবে আমাকে লোকেশনটা বলবে। তাহলে একটা নির্দেশ তন্ত্রের প্রয়োজন আছে না? এখানে নির্দেশ তন্ত্রটা হলো সূর্য। সূর্যের রেসপেক্টে আমার পজিশনটাকে ডিফাইন করা হলো। তো যে কোনো বস্তুর স্থিতি অবস্থা এবং গতি অবস্থাকে নির্দেশ করার জন্য একটা নির্দেশ তন্ত্রের প্রয়োজন। কেউ ধর পড়তে আসলো আজকে নতুন, এবার ওকে যদি আমি ফোন করে বলি যে এখানে আসতে হবে, কি করে আসবে? ওকে লোকেশন দিব, যে এরকম মন্দির আছে, মন্দিরের পাশ দিয়ে একটা গোডাউন আছে, গোডাউনের পাশ দিয়ে আসতে হবে, কাউকে জিজ্ঞাসা করতে হবে, ঘরের মধ্যে ঢুকতে হবে, ঢুকে সোজা চলে আসতে হবে, এরকম ভাবে এক্সাম্পল দিব। তো তো যার সাপেক্ষে আমি এই পজিশন গুলো বলছি, সেই বস্তুটা বা সেই তন্ত্রটাই হচ্ছে নির্দেশ তন্ত্র। তাহলে যে কোনো বস্তুর গতিকে নির্দেশ করার জন্য বা স্থিতি অবস্থাকে নির্দেশ করার জন্য একটা নির্দেশ তন্ত্রের প্রয়োজন। এবার এই নির্দেশ তন্ত্র হিসেবে তোরা ম্যাথমেটিক্সে পড়ে এসেছিস, এক ধরনের নির্দেশ তন্ত্র পড়ে এসেছিস, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্তেজীয় নির্দেশ তন্ত্র। নাম শুনেছিস? যদি না শুনে থাকিস আমি দেখাচ্ছি, তোরা চিনে যাবি। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটাকে বলা হচ্ছিল কার্তেজীয় নির্দেশ তন্ত্র, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তাই তো? তিনটে ডাইরেকশন আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস অ্যান্ড জেড অ্যাক্সিস। এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে একে অপরের সাথে লম্বভাবে আছে। এক্স এর সাথে ওয়াই লম্ব, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ওয়াই এর সাথে জেড লম্ব, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার এটার সাথে এটা 90 ডিগ্রি, মানে তিনজনই 90 ডিগ্রি। আমি তো বোর্ডে দেখাতে পারছি না। আমার এই ঘরের কর্ণটাকে ধরে নে, এইদিকে একটা লেন্থ, ওইদিকে একটা লেন্থ, আর ওপরের দিকে একটা লেন্থ। কার্টেজীয় কার্টেজীয় কোঅর্ডিনেট এটা, বা কার্তেজীয় নির্দেশতন্ত্র। তো এরকম আমরা একটা নির্দেশতন্ত্র জানি, এরকম প্রচুর নির্দেশতন্ত্র আছে। সব নির্দেশতন্ত্র আমাদেরকে পড়তে হবে না, আমাদেরকে জাস্ট এটা নিয়েই থাকতে হবে।
আমাদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র এইটুকু। এছাড়াও পোলার নির্দেশতন্ত্র আছে, অনেক ধরনের নির্দেশতন্ত্র আছে। তাহলে নির্দেশতন্ত্রের ব্যাপারটা কি বুঝে গেলি? নির্দেশতন্ত্রের যে সংজ্ঞাটা দেওয়া আছে ওখানে পাশে ব্র্যাকেটে লিখে নে উদাহরণ হিসেবে একটা, যে কার্টেজীয় নির্দেশতন্ত্র। উদাহরণে লিখে রাখ কার্টেজীয় নির্দেশতন্ত্র, আর এরকম ছবি একটা এঁকে নে, কার্টেজীয় নির্দেশতন্ত্র, আর এই ছবিটা একটা এঁকে নে, ছোট্ট ছোট্ট করে নে। হলো লেখা? আচ্ছা, এবার আমরা গতিটাকে নিয়ে আলোচনা করি। মেইনলি গতি নিয়ে আমাদের আলোচনা করার বিষয় ছিল, এবার গতিটাকে নিয়ে আলোচনা করি। দেখ, গতি বলতে কি বোঝাচ্ছে? যখন কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অবস্থার পরিবর্তন করবে তখনই তাকে আমরা গতি বলবো। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বস্তুর সাপেক্ষে অবস্থার পরিবর্তন করবে তখন তাকে গতি বলবো। আমি স্থির আছি, এখন আমি গতিশীল আছি নেই, আমি হাঁটাচলা করবো, তাহলে ধরে নে ওইখানে বইগুলো রাখা আছে, ওই বইয়ের সাপেক্ষে আমি গতিশীল হয়ে গেলাম, এইভাবে বলবো। তো এই গতিকে ভাগ করা হয় মেইনলি তিন ভাবে। কত ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। তো গতির ভাগ যদি আমি লিখি, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে চলন, তারপরে বলবো ঘূর্ণন, এগুলো এর আগেও পড়েছিস, তোরা নাম জানিস। আর একটা হচ্ছে মিশ্র গতি, নতুন কিছু নয়, ক্লাস 9-এও পড়ে এসেছিস। চলন মানে কি? এটাকে তুই সরল রৈখিক গতিও বলতে পারিস। কি বলতে পারিস? সরল রৈখিক গতি। মানে কোনো কণা যদি সরল রৈখিক পথে চলতে শুরু করে তাহলে তাকে আমরা চলন বলবো। ঘূর্ণন কাকে বলবো? নাম শুনেই বুঝতে পারছি, কোনো বিন্দুকে কেন্দ্র করে বা কোনো অক্ষকে অক্ষ করে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তাহলে তাকে আমরা বলবো ঘূর্ণন। এরকম ঘূর্ণন পৃথিবীর মধ্যে দেখা যাচ্ছে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা ঘূর্ণন। বোঝা গেল? সোজা রোডে বাস চলে গেল বা কোনো গাড়ি চলে গেল সোজা রোডে, তাহলে সেটা হয়ে গেল চলন, সরল রৈখিক গতি। আর মিশ্র গতি, যার মধ্যে দুটো গতিই থাকবে, যেমন চলনও থাকবে ঘূর্ণনও থাকবে। এমন কোনো এক্সাম্পল দিতে পারবি? প্লাস এখানে মিশ্র গতি আছে, সাইকেলের চাকা ঘুরছে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা মিশ্র গতি। ওকে। ফ্যানের মধ্যে কোন গতি আছে? চলন, ঘূর্ণন না মিশ্র? ঘূর্ণন গতি আছে। ফ্যান একটা অক্ষ অক্ষ করে ঘুরছে, একটা অ্যাক্সিসে ঘুরছে, তাহলে এই হচ্ছে ঘূর্ণন, চলন, ঘূর্ণন আর মিশ্র গতির উদাহরণ। এবার চলনের বৈশিষ্ট্য কিছু লেখা আছে, দেখ নোটটাতে দেখ, চলনের কিছু বৈশিষ্ট্য লেখা আছে। প্রথম বৈশিষ্ট্য লেখা আছে যে কোনো বস্তুর চলনে তার কণাগুলির গতিপথ সমান এবং সমান্তরাল হবে। যখন কোনো বস্তু গতিশীল হবে, মানে কোনো বস্তুর যখন চলন হবে, তখন ধরে নে এটা হলো একটা বিস্তৃত আকারের বস্তু, বড়সড় একটা বস্তু, পাথর মনে কর, এটা চলছে কোন দিকে চলছে? এই দিকে চলছে। তো এখানে আমি তিনটে কণা নিয়ে নিচ্ছি, মনে কর M1 ভরের একটা কণা, M2 ভরের একটা কণা, M3 ভরের একটা কণা, অনেকগুলো কণা দিয়ে তৈরি। তার মধ্যে আমি কি করলাম? তিনটে কণাকে ধরে নিচ্ছি। এই তিনটে কণা কিছুক্ষণ পর কিভাবে আসবে? এই সব জায়গাতে এখানে চলে আসবে, এখানে M1 থাকবে, এখানে M2 থাকবে, এখানে M3 থাকবে। তো এই M1 আর M2 এর মধ্যে যে ডিস্টেন্সটা, M2 আর M3 এর মধ্যে যে ডিস্টেন্সটা, এখানে সেমই থাকতে হবে, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এবং M1 এখান থেকে এখানে পৌঁছালো, M2 এখান থেকে এখানে পৌঁছালো, এদের যে চলনের অভিমুখটা সেটা পরস্পরের সাথে সমান্তরাল। দেখ এটা যেভাবে চলে গেছে, এটাও দেখ ঠিক সেইভাবে চলে গেছে, এটাও দেখ ঠিক সেইভাবে চলে গেছে, সমান্তরাল, বুঝতে পারছিস তো? তো এরকম কণাগুলোর গতি পরস্পরের সাথে সমান্তরাল হতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট। কোনো বস্তুর চলনে তার কণাগুলির গতিপথ সমান হবে এবং সমান্তরাল হবে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট বলছে যে কোনো দুটি কণার সংযোজক সরলরেখা বস্তু দুটির বিভিন্ন অবস্থানে পরস্পরের সাথে সমান্তরাল হবে। যে কোনো দুটি কণা, যে কোনো দুটি কণা বলতে M1 M2 নিয়ে নে, এদের যে সংযোজক সরলরেখা কিছুক্ষণ পর যাওয়ার পর এখানে পৌঁছে গেল M1 M2, তো সংযোগ সরলরেখা কোনটা? এটা, এটা আর এটা সমান্তরাল হবে, তাই তো আছে? দূরত্বগুলোও সমান্তরাল আর ওদের নিজেদের মধ্যে যে দূরত্ব সেটাও সমান্তরাল। হলো? এইরকম যদি বৈশিষ্ট্য পালন করে তবেই তাকে বলা হবে চলন। ওকে, চলনের বৈশিষ্ট্য বুঝে গেলাম। এবার ঘূর্ণনে দেখে একই রকম ভাবে কি লেখা আছে, কোনো বস্তুর ঘূর্ণন হলে তার প্রতিটি কণা যে কোনো সময় অবকাশে একই কোণে ঘোরে। ঘূর্ণনের ক্ষেত্রে কি হয়? এটা যদি অ্যাক্সিস হয় তাহলে কণাটা এরকম বৃত্তাকার পথে ঘুরছে, মনে কর সার্কেল করে, ঠিক আছে? মনে কর এরকম সার্কেল করে ঘুরছে, তো এর প্রত্যেকটা কণা একই সময়ে একই কোণ উৎপন্ন করবে। বুঝতে পারলাম না, আমি একটা ফ্যান এঁকে বুঝাই তাহলে ভালো বুঝতে পারবি। এইখানে দেখ, মনে কর এটা ফ্যান, ঠিক আছে, এটা তার অ্যাক্সিস,
ও রোটেট করছে এইভাবে, এইভাবে ঘুরছে। এবার এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, M1 ভরের কণা, M2 ভরের কণা। এই কণাটা কিছুক্ষণ পর এইখানে পৌঁছে গেল, এই কণাটাও কিছুক্ষণ পর কি হলো, এইখানে পৌঁছে গেল, তাই তো? তাহলে একই সরলরেখায় যে কণাগুলো ছিল, সেই কণাগুলো খেয়াল করে দেখ, একই কোণ উৎপন্ন করেছে। যদি এই কোণটাকে থিটা বলি, তাহলে এও যা কোণ উৎপন্ন করেছে, এও কিন্তু ঠিক সেই পরিমাণ কোণটাই উৎপন্ন করেছে, বেশি কোণ উৎপন্ন করেনি। কোণের দিক থেকে দুজন সমান। আমি যদি এরকম একটা ছোট্ট কোণ আঁকি তাও যা হবে, যদি বড় করে এরকম দাগ দিয়ে দিই তাও ওই কোণটাই হবে, 60 ডিগ্রি তো 60 ডিগ্রি হবে। তো এখানেও সেই বিষয়টাই, এদের মধ্যে যে কোণটা, সেই কোণটা সেম আছে। তাহলে ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে, ঘূর্ণনের ক্ষেত্রে প্রতিটি কণা যে কোনো সময় অবকাশে একই কোণ উৎপন্ন করবে। আর ঘূর্ণন অক্ষটি সর্বদা স্থির থাকবে। ঘূর্ণন অক্ষ বলতে এখানে এই অক্ষটা বোর্ডের সাথে পারপেন্ডিকুলার, এই অক্ষের রেসপেক্টে এইভাবে ঘুরে যাচ্ছে, তাই তো? তো এই ঘূর্ণন অক্ষটা সবসময় স্থির থাকবে। এই হচ্ছে বৈশিষ্ট্য। পরীক্ষাতে এগুলো আসবে না, এগুলো তোর জানার জন্য, এগুলো জানতে গেলে তোর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। হয়ে গেছে? এবার যে বিষয়গুলো যেগুলো তোকে কাজে লাগবে, যেগুলো নিয়ে তোকে ক্যালকুলেশন করতে হবে, অ্যাকচুয়াল রাশিমালা তোকে যেটা শিখতে হচ্ছে, সেই বিষয়গুলো। সরণ অতিক্রান্ত দূরত্ব, নামটা তো আগেও শুনেছিস। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে কোনো বস্তু যে পথ বরাবর গতিশীল, ভালো করে শুনে, এটা লেখা নেই কিন্তু, মন দিয়ে শুনে নে, লিখতেও হবে না। অতিক্রান্ত দূরত্ব বা জাস্ট দূরত্ব বলতে পারিস তুই এটাকে, ডিস্টেন্স। ইংরেজি নামও একটু করে জানা শিখবি, নামগুলো জানতে হবে, ইংরেজি জানতে হবে না, নাম জানতে হবে জাস্ট। অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স। মনে কর এই একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, এটা তোর বাড়ি, এটা তোর স্কুল। বাড়ি থেকে তুই স্কুল যাবি, তোর মা বললো সোজা পথে চলে যেতে, কিন্তু তুই তো ওরকমই মানুষ, সোজা পথে স্কুল যাবি না। তুই কি করবি, একটু ঘুরে আসি, বান্ধবীর বাড়িতে যাই, কি করছে ওখানে দেখে আসি। ও রেডি হচ্ছে, বসলি কিছুক্ষণ এখানে, একসাথে যাবো, একা একা যেতে ভালো লাগে না। গেলি ওখান থেকে, আরেকজনের সাথে দেখা হলো, ও খেলছিল, বলছিল স্কুল, আচ্ছা আজকে স্কুল আছে, বললো ঠিক আছে দাঁড়া, তাহলে আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি। ও রেডি হলো, ওকেও নিলি, নিয়ে এখানে পৌঁছালি, তো তুই এই পথে গেলি, ঠিক আছে? আর একজন ধর পুরো একদম এ গ্রেড স্টুডেন্ট, যে খুব ভালো স্টুডেন্ট, ফার্স্ট বেঞ্চার, হ্যাঁ, ওকে স্কুল পাঠালো, এদিক ওদিক কোনো দিকে তাকালো না, সোজা, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাও দেখবে না, ও সোজা স্কুল ঢুকে গেল। তাহলে দুটো পথ, একটা এ বি, একটা হচ্ছে এসিডি বি, এইভাবে গেল। এবার যদি জিজ্ঞাসা করা হয় যে এই এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা হয় কতটা দূরত্ব গেল, ও হয়তো বললো যে আমি 5 মিটার দূরত্ব গেছি। কিন্তু একে যখন জিজ্ঞাসা করা হবে এ কি 5 মিটার গিয়েছে, বেশি গিয়েছে, ধরে নে 15 মিটার গেছে। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব, মানে এ আর বি এর মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু পথের উপর নির্ভরশীল হয়ে গেল। তুই কোন পথে গেলি সেই পথের উপর এই ভ্যালুটা ডিপেন্ড করছে, তাই না? তার মানে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে যে পথ বরাবর কোনো বস্তু গতিশীল, সেই পথের যে দৈর্ঘ্যটা, তাকে বলবো আমরা অতিক্রান্ত দূরত্ব। আর সরণ তারই ভাই, যার ইংরেজি নাম হচ্ছে ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ লিখে দিয়েছি, সরণ ডিসপ্লেসমেন্ট। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখ, এই যে ব্যক্তি যে এ থেকে বি তে সোজা গিয়েছিল, কত দূরত্ব গিয়েছিল, 5 মিটার। আর এই ব্যক্তি যে এখান থেকে এইভাবে গিয়েছিল, ও কত গিয়েছিল, 15 মিটার। যদি দুজনকেই জিজ্ঞাসা করা হয় যে তোমাদের সরণ কত বলো, তো দুজনই বলবে যে আমাদের সরণ হলো 5 মিটার এ থেকে বি অভিমুখে, এইভাবে বলবে। কেন বিষয়টা, সরণ পথের উপর নির্ভর করে না। সরণের কনসেপ্টই হচ্ছে যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান, এদের মধ্যে ন্যূনতম দূরত্বটা কত। ন্যূনতম মানে মিনিমাম, সব থেকে কম দূরত্ব কত। তো সব থেকে কম দূরত্ব এই সরলরেখার দূরত্বটাই হবে। এ তো 5, এর ক্ষেত্রে দূরত্বটাও 5 মিটার, এর ক্ষেত্রে সরণটাও 5 মিটার। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে এইভাবে গিয়েছে, তার ক্ষেত্রে দূরত্ব 15 মিটার, কিন্তু সরণ ও পথে গেলেও ওর তো প্রাথমিক আর অন্তিমের মধ্যে মিনিমাম দূরত্ব 5 মিটারই আছে, তাহলে ওর ক্ষেত্রেও সরণটা 5 মিটার। তাহলে সরণ পথের উপর নির্ভর করে না, এটা হলো পথ নির্ভরশীল নয়, পথ নির্ভরশীল নয়। সরণে লিখে নে তোরা এই পয়েন্টটা, যে পথ নির্ভরশীল নয়। আর অতিক্রান্ত দূরত্ব পথ নির্ভরশীল, এটা পথের উপর ডিপেন্ড করে। বোঝা গেছে? আচ্ছা, তারপর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি। নাম শুনেছিস স্কেলার ভেক্টর? স্কেলার রাশি কাকে বলবো, মান আছে কিন্তু অভিমুখ নেই। তাহলে এর মান আছে, এর অভিমুখ নেই। আমি কি বলেছিলাম যে এ থেকে বি অভিমুখী, ওইখানে বলেছি দেখ, এখানে কোনো অভিমুখ উল্লেখ করিনি। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু সরণ একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এর মান উল্লেখ করলেই শুধু চলবে না, এর অভিমুখটাও বলতে হবে। সেই জন্য আমি ভুল করিনি, আমি কিন্তু অভিমুখ লিখে রেখেছি।
কোন দিকে? এ থেকে বি অভিমুখে গিয়েছে। যদি বি থেকে আসতো, বি থেকে এ তে যদি আসতো, তাহলে বি এ অভিমুখী লিখতাম। যেভাবেই হোক আমাকে অভিমুখ প্রকাশ করতে হবে, মোট কথা যেন ডাইরেকশনটা আমার ক্লিয়ার হয়। অসুবিধা নেই তো এতদূর পর্যন্ত? নেই। এরপরে একক নিয়ে পড়ি। একক, এখানে দূরত্বের একক হোক বা সরণের একক হয়, দুটোই কিন্তু আমরা দৈর্ঘ্য দিয়ে মেজার করছি। তো দৈর্ঘ্যের একক তো নর্মালি মিটার হয়, তাহলে এসআই পদ্ধতিতে এই এককটাকে বলবো মিটার, আর সিজিএস পদ্ধতিতে এককটাকে কি বলবো? সেন্টিমিটার। ঠিক আছে, একটা মিটার একটা সেন্টিমিটার। যখনই কোনো নতুন রাশি সম্পর্কে ফিজিক্সে অ্যাটলিস্ট আমরা পড়বো, তখন সেই রাশি মারাটার একক আর মাত্রা নিয়ে পরিচয় নিয়েই নিবো আগে। ঠিক আছে, কারণ একক মাত্রা ছাড়া কোনো রাশিকে প্রকাশ করা সম্ভব নয়। তো এর মাত্রা যদি আমাকে প্রকাশ করতে হয়, কার মাত্রা প্রকাশ করছি? দূরত্বকে তুই এস দিয়ে প্রকাশ কর, আর সরণ ডিসপ্লেসমেন্টকে তুই ডি দিয়ে প্রকাশ কর। ঠিক আছে, এস এর মাত্রাকে বোঝানোর জন্য এরকম থার্ড ব্র্যাকেট লেখা হয়, মনে থাকবে। ডি এর মাত্রা মানে একই হবে, দুটোই তো দৈর্ঘ্যের মাত্রা, আর দৈর্ঘ্যকে তোরা এল লেন্থ দিয়ে প্রকাশ করিস, তাহলে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে জাস্ট এল। কেউ এটাকে এল পাওয়ারে ওয়ানও বলতে পারে, কেউ এরকমও বলতে পারে যে এম পাওয়ারে 0, এল পাওয়ারে 1, টি পাওয়ারে 0। এটাও তো মাত্রা লেখার একটা নিয়ম। এম এবং টি এর উপর ডিপেন্ড করে না, কার উপর ডিপেন্ড করছে? জাস্ট এল এর উপর ডিপেন্ড করছে। অসুবিধা আছে এতদূর বুঝতে? নেই। তাহলে একবার রিভাইজ করে নি। আমরা দুটো টার্ম পড়লাম, সরণ, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব স্কেলার রাশি, সরণ ভেক্টর রাশি। অতিক্রান্ত দূরত্ব পথের উপর নির্ভরশীল, সরণ পথের উপর নির্ভরশীল নয়। দুজনের একক মিটার, সেন্টিমিটার, দুজনেরই মাত্রা জাস্ট এল। এতদূর পর্যন্ত সমস্যা নেই। আচ্ছা, এককের কনভার্সন আমার বলার কোনো দরকার নেই, 1 মিটার মানে কত সেন্টিমিটার, এ বাচ্চা বাচ্চা জানে এটা। কোথায় শিখেছি? এলকেজিতে। এলকেজি পড়েছিলি তোরা? পড়েছিস? আচ্ছা, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। এই এককের নিয়ে আমার কিছু বলার নেই। এই যে কনসেপ্টটা শিখলি, এর উপর ডিপেন্ড করে আমি একটা প্রবলেম দিচ্ছি, তোরা বলার চেষ্টা কর। খাতা বের করে নে, প্রবলেম খাতায় সলভ করবি। কোন এক ব্যক্তি 50 মিটার ব্যাসার্ধের, না টুকতে হবে না, কোশ্চেন আছে, নোটেই দেওয়া আছে, তুই শুধু আমার কথাটা শুন, নোট খুলে দেখতে হবে না। কোন এক ব্যক্তি 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার ট্র্যাক আছে। বৃত্তাকার ট্র্যাক বলতে কেমন? এইরকম। ঠিক আছে, এর এক প্রান্ত থেকে, এই বৃত্তাকার ট্র্যাকটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে মানে এখানে একদম বিপরীত। ঠিক আছে, ব্যাসার্ধ কত বলেছি? 50 মিটার। তো 50 মিটার ব্যাসার্ধের একটা ট্র্যাকে এক প্রান্ত থেকে শুরু করে অপর প্রান্তে পৌঁছে গেল কিভাবে? বৃত্তাকার ট্র্যাক বরাবর গিয়েছে, এইভাবে গিয়েছে। ঠিক আছে, তাহলে এই পুরো পথটাতে ওই ব্যক্তির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত? অবশ্যই অর্ধবৃত্তাকার দেখেই বোঝা যাচ্ছে। এবং সরণ কত? এই দুটো তোকে বের করতে হবে। বের কর দেখি, অতিক্রান্ত দূরত্ব আর সরণটা বের কর। আমি আশা করছি সবাই পারবি। অতিক্রান্ত দূরত্ব বল। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাই ইন্টু আর। কেন বলতো পাই ইন্টু আর? অর্ধবৃত্ত, টোটালটা তো 2 পাই আর হওয়ার কথা পরিধি, তা হাফ নিয়ে নিলাম পাই আর। পাই আর এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে নিলি, তাই তো? কত বেরালো বল? এটা তো 3.14 লিখে দে, ইন্টু 50। ঠিক আছে, এবার তুই 5 দিয়ে গুণ করেছিস, আমি ওরকম করবো না, আমি এটাকে 2 দিয়ে গুণ করবো, ওটাকে 100 বলবো। না, করা যাবে না, এটাকে 2 দিয়ে গুণ করে 100 বলে দিই, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দিই। 2 1 কে 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তার মানে 157 মিটার। দেখ তো এটাই হয়েছে না ভুল করেছি? পাই রেখে দিয়েছিস, তোর কত হয়েছে? মানে ভাগ করিস নি এরকম ভাবে? আচ্ছা যাই হোক, ভাগ করলে এটা চলে আসবে। কি করেছি আমি এই জায়গাটা জানিস? তোরা 5 দিয়ে গুণ করতি এর আগে, আমি 5 দিয়ে গুণ করিনি, আমি এটাকে 2 দিয়ে গুণ করলাম। 50 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? তো একে যখন 2 দিয়ে গুণ করলাম, এই রাগ করবে, ওকে 2 দিয়ে ভাগ করে দিলাম। ঠিক আছে, ওকে 2 গুণ করেছি, এখানে 2 ভাগ করেছি, আলটিমেট তো কিছুই করিনি। তাহলে তো 2 দিয়ে ভাগ করে হচ্ছে এটা। এবার এটা আর এটা গুণ করা খুব সহজ হয়ে যায়, দুটো শূন্য সরে গেল 157 মিটার। তোরা যেভাবে খুশি করতে পারিস, 5 দিয়ে গুণ করা যায়, আমি শর্ট ট্রিক দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে দূরত্ব। দূরত্ব বলার সময় কি কোনো আমার ডাইরেকশনের প্রয়োজন আছে? নাই। কিন্তু সরণ বের করার সময় কত হবে বল? 100 মিটার, মানে ব্যাসের সমান হয়ে গেল 2 ইন্টু 50, যাকে বলবো আমরা 100 মিটার। ডাইরেকশন তো অবশ্যই উল্লেখ করতে হবে, কি বলবো? এ থেকে বি অভিমুখী, এইভাবে এ বি লিখে তীর চিহ্ন দিয়ে দিলাম।
বা যদি কোশ্চেন এরকম ছবি না থাকে, এ বি না থাকে, তাহলে তুই বলবি ব্যাস বরাবর। কি বলবি? এখানে বলবি ব্যাস বরাবর, ডাইরেকশন যেভাবেই হোক একটা লিখে দিবি, কারণ এটার জন্য না তো নাম্বার কেটে দিবে অভিমুখ যদি না বলে দিস। খুব একটা কঠিন কোশ্চেন ছিল না, সিম্পল ছিল। আচ্ছা, আরো এক ধরনের কোশ্চেন দিচ্ছি। সেকেন্ড কোশ্চেন, এটা তোরা করেছিস এর আগে। কোন এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে 5√3 মিটার গেল, তারপরে উত্তর দিকে গেল, যেখানে গেল ওখান থেকে আবার উত্তর দিকে গেল। উত্তর দিকে কতটা গেল? মনে কর 4 মিটার গেল। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত এবং সরণ কত? কোশ্চেন বুঝতে পারলি কি বললাম? এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে গেল 5√3 মিটার, তারপরে উত্তর দিকে গেল 4 মিটার। ওই ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং সরণ কত হবে? প্রবলেম 2 নোটে দেখতে পারিস, প্রবলেম 2। আচ্ছা, এটাকে 5 করে নে, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। এটাকে 5 করে নে, 4টাকে 5 বানিয়ে দে। হুম, 5 × √3 + 1 মিটার, এটা অতিক্রান্ত দূরত্ব বলছিস। আর সরণ, সরণ হচ্ছে 10 মিটার। বাকিরা বল দেখি, ভুল করেছে না ঠিক করেছে আমি জানি না, বাকিরা বল। তাহলে বোঝাই এবার, যাদের হচ্ছে না তারা দেখ। পারছিস না, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, সবই শিখবি এখন নতুন নতুন। প্রথমে পূর্ব দিকে গেল, তোরা উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এগুলো জানিস? এটা নর্থ, এটা ইস্ট, আর ওয়েস্ট কোনটা? শিওর? ওই দিকটা ইস্ট আর এই দিকটা ওয়েস্ট, গুলিয়ে যায় না কখনো? কোন দিকে ইস্ট হবে কোন দিকে ওয়েস্ট হবে, গুলিয়ে যায় না তো? ওকে। তো বললো প্রথমে পূর্ব দিকে যাচ্ছে, পূর্ব দিকে কতটা যাচ্ছে? 5√3 মিটার। তাহলে এখান থেকে শুরু করে এতটা 5√3 মিটার। তারপরে উত্তর দিকে গেল কতটা? 5 মিটার। তো এটাকে যদি ও পজিশন বলিস, এটাকে এ বল, এটাকে বি বল। ও, এ, তারপরে বি, এইভাবে পৌঁছালো। প্রথমে জানতে চেয়েছি দূরত্ব। তো দূরত্ব মানে যে পথে গেল সেই পথের দৈর্ঘ্যটাই, মানে 5√3 + 5, 5√3 + 5 কমন নিলে 5 হয়ে গেল, 5 × √3 + 1 মিটার। ওকে। এবং সরণ যদি জানতে চাই, তাহলে প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান, এদের মধ্যে যে মিনিমাম ডিস্টেন্সটা কত সেটা বল। ওবি, তাই তো? ওবিটাকে আমি যদি বলি ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, ভুল করিনি নিশ্চয়ই? আচ্ছা, ও এ মানে 5√3 স্কোয়ার কত হবে? 75। আর 5-এর স্কোয়ার 100 মানে 10, তো 10 মিটার হলো। যদি এটা বলে উত্তর করে দিস, উত্তর হয়ে গেল ভুল। ভুল হয়নি, নাম্বার কেটে নিল, কারণ অভিমুখ বলিসনি। সরণ আছে মানে অভিমুখ বলতে হবে। তো অভিমুখ যদি বলতে হয় কি বলবি তুই এখানে? ও থেকে বি বরাবর। কি বলবি? ও থেকে বি বরাবর। এবার কোশ্চেনে কি তোর ওবি ও এ এসব বলা ছিল? তাহলে তুই ওবি বরাবর বলার কোনো মানে হয় না। তোকে এমন কোনো মিনিং দিতে হবে যেটা কোশ্চেনে উল্লেখ নেই। তাহলে দেখ আমি কিভাবে লিখছি এটাকে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে এই যে অভিমুখটা, এই অভিমুখটাকে অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? অ্যাঙ্গেল, কোণ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? যদি আমি ওটাকে থিটা লিখে নিই, তাহলে ছবি অনুযায়ী ট্যান থিটা সমান সমান এ বি বাই ও এ বলা যাবে না? লম্ব বাই ভূমি, জানিস তো লম্ব কোনটা ভূমি কোনটা? এ বি মানে 5 আর ও এ মানে 5√3, কাটাকাটি করলে 1/√3, যেটাকে তুই বলতে পারিস ট্যান 30 ডিগ্রি। দেয়ারফর থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে তুই অভিমুখ কি বলবি? যে সরণের অভিমুখ, শুধু 30 ডিগ্রি বললে হবে না, সরণের অভিমুখ পূর্ব দিকের সঙ্গে, পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি, না পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি তো নিচেও হতে পারে। তাহলে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি উত্তর। বুঝতে পারলি? ওপরের দিকটা যদি আমি না লিখতাম তাহলে নিচেও তো হতে পারতো, দক্ষিণ দিকেও হতে পারতো। এইরকম ভাবে কিন্তু তোকে ডাইরেকশন উল্লেখ করতে হবে। তাহলে এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গেল, ঠিক আছে? আগের যখন প্রবলেম গুলো করেছিলাম তখন নাম দিয়ে বলে দিয়েছিলাম, কারণ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বের করার কোনো ব্যাপার নেই ওখানে। করে নে, এগুলো সব করা আছে আমার নোটে।
আমি যে প্রবলেমটা নোটে করে রেখেছি সেটা খোল, ওখানে কারেকশন কর। প্রবলেম 2, দেখ উত্তরটা যেটা লেখা আছে প্রবলেম 2 তে লাস্টে, কণাটির সরণ পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে 10 মিটার। কি ভুল লিখেছি? উত্তরটা লিখিনি, তাহলে লিখবি 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 10 মিটার। 30 ডিগ্রি কোণে উত্তর দিকে 10 মিটার। এতদূর পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলতে পারিস। কারো কোনো সমস্যা? কিচ্ছু নেই? তোর ফ্রেম আর আমার ফ্রেম বোধহয় সেম নাকি, কালারটা যতদূর মনে হচ্ছে। আচ্ছা, এবার দুটো দুটো রাশিমালা শেখা হয়ে গেল, দূরত্ব আর সরণ শেখা হয়ে গেল। এবার আরো দুটো রাশিমালা শিখবো, দুই ভাই আবার, একটা দ্রুতি আর একটা বেগ। দ্রুতির ইংরেজি নাম কি রে? স্পিড। আর বেগের ভেলোসিটি। তাহলে তোরা দ্রুতি লিখে না, আমি স্পিড লিখলাম। একটা দ্রুতি আর একটা হচ্ছে বেগ, দুটোকেই সাধারণত ভি দ্বারাই প্রকাশ করা হয়। আচ্ছা, স্পিড ব্যাপারটা কি দেখ, স্পিড বা দ্রুতি এটা এইরকম ভাবে ডিফাইন করা হয় যে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে। কিভাবে ডিফাইন করা হচ্ছে এটাকে? একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে। আর বেগ যেটা আছে, বেগকে ডিফাইন করা হয় একক সময়ে কতটা সরণ হচ্ছে। বুঝতেই পারছিস বেগের মধ্যে সরণ ঢুকে আছে, ভেক্টর কোয়ান্টিটি তো হবেই এটা, তাই না? আচ্ছা, ভেক্টর থাকলেই যে ভেক্টর কোয়ান্টিটি হয় এটাও বাধ্যতা নয়, পরবর্তীকালে শিখবি এটা, যে ভেক্টর আছে মানে ভেক্টর হতেই হবে তার কোনো মানে নেই, আমি জাস্ট বললাম। তাহলে বেগের রাশিমালা সরণ বাই সময় ছোটবেলা থেকে শিখেছিস, তাই আমি এতটা জোর দিচ্ছি না। আর দ্রুতি দূরত্ব বাই সময়। একটা এক্সাম্পল দিয়ে ডিফাইনটা করে দিই দেখ। 50 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার ট্র্যাক নিয়েছিলাম, এইভাবে এখানে পৌঁছে গেছিল, এ থেকে শুরু করে বি তে। একটা প্রবলেম করলাম না, প্রথম প্রবলেম? আচ্ছা, তো কোনো ব্যক্তি এ থেকে সি হয়ে বি তে পৌঁছালো, ধরে নে এ থেকে সি হয়ে বি তে পৌঁছালো, তাহলে ও কোন পথে গেল? এসিবি পথে গেল। এবার এসিবি পথে যদি যায় তাহলে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে? পাই আর, পাই আর মানে কত বের করেছিলাম? 157, 157 মিটার। আর সময় লাগলো ধরে নে 5 সেকেন্ড। কত সময় লাগলো? 5 সেকেন্ড। তাহলে এটাকে ডিভাইড করলে কিছু একটা পাওয়া যাবে মিটার পার সেকেন্ড। 3×5 = 15, 5×1 = 5, 4×5 = 20, 31.4 মিটার পার সেকেন্ড। আপত্তি আছে বুঝতে? নেই তো? ওকে। যদি ভেলোসিটি মানে সরণ বের করতে চাই, সরি বেগ বের করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে সরণ বাই সময়। গিয়েছে কোন পথে? এসিবি পথে। বল সরণ কত? 100 মিটার। এই পথে গেলেও আমাকে দেখতে হবে প্রাথমিক আর অন্তিমের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, সেটা তো এটাই, মিনিমাম ডিস্টেন্স 100 মিটার। তাহলে 100/5 সেকেন্ড, সময় তো 5 সেকেন্ডই লেগেছে, কত হয়ে গেল এটা? 20 মিটার পার সেকেন্ড। তাহলে সরণ আর, সরণ বলছি, বেগ আর দ্রুতি সবসময় যে একই হবে তাও নাও হতে পারে। একই কি হতে পারে? একই হতে পারে যদি ওই ব্যক্তি এ থেকে বি সোজা পথে চলে যেত, তাহলে দূরত্ব কত হতো? 100 মিটারই হতো। তাহলে সেক্ষেত্রে 20 মিটার পার সেকেন্ড, সরণও 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তার মানে তুই এখন এই জিনিসটা বলতেই পারিস যে সরণের যে মান, সরণের মান মডিউলাস সাইন বলে এটাকে। মডিউলাস সাইন দিয়ে কি বোঝানো হয়? মান বোঝানো হয়, অভিমুখ না। সরণের মান লেস দ্যান হতে পারে, ইকুয়ালও হতে পারে। কার সাথে? বেগের সাথে। কখনো, নাকি ভুল বললাম? ভুলভাল বলছি। বেগের মান কম হতে পারে, সমানও হতে পারে দ্রুতির সাথে। দ্রুতির মান কি হচ্ছে দেখ, বেশি হচ্ছে, বেগের মান কম হচ্ছে। একটা পার্টিকুলার কেস যদি সোজা পথে যায় তাহলে সেক্ষেত্রে দুজন সমান হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা আমি ঠিক লিখেছি। বেগের মান কখনো কিন্তু দ্রুতির থেকে বেশি হতে পারে না, মাথায় থাকবে তো? শর্ট কোশ্চেন হয়ে যেতে পারে। ওকে, একক সম্পর্কে ধারণা তুই পেয়ে গেছিস, আমাকে আর বলতে হবে না যে মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই একক, আর সিজিএস একক। মাত্রা এল টি পাওয়ারে -1। কি করে? লেন্থ বাই টাইম, L/T লিখতেই পারি। যদি আমি লিখি এরকম m0L1T-1, তাও লেখা যেতে পারে। মুখস্থ করবি এগুলো মাত্রা? একদমই মুখস্থ করবি না। এত রাশিমালা আছে, যদি মুখস্থ করে শেষ করতে পারবি না। আমার নিজেরই মুখস্থ থাকে না, তোকে কেন মুখস্থ করতে বলবো? আমি কিভাবে মনে রাখি? এই রাশিমালাগুলো মনে থাকে আমার, এগুলো তো মনে রাখতেই হবে, উপায় নেই। তো এগুলো থেকে বের করে নেবো। কতক্ষণই বা লাগবে? 2-3 সেকেন্ড। বোঝা গেছে রে? আপত্তি নেই তো এতদূর পর্যন্ত? ওকে। গড় দ্রুতি বলে একটা টার্ম পাবি। কি পাবি? গড় দ্রুতি।
আচ্ছা, গড় দ্রুতি বোঝার আগে এই জিনিসটা আগে শুনে নি। একটা ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, ট্রেনের কথাই ভাব, যখন প্ল্যাটফর্মে থাকে তখন ওর ভেলোসিটি মানে দ্রুতি কত? জিরো। মুভ করছে কি প্ল্যাটফর্মে যখন আছে? মুভ করছে না। ওর মধ্যে কোনো দ্রুতি নেই, দ্রুতি জিরো। এবার প্ল্যাটফর্ম থেকে যখন ছাড়বে, ওর কিন্তু স্পিড ধীরে 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 বাড়তে থাকে। ওভারঅল পথে কিন্তু স্পিড কনস্ট্যান্ট নয়, বাড়ছে 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 বাড়ছে, মাঝামাঝি জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হয়ে গেল, তারপরে আবার প্ল্যাটফর্মে ঢোকার আগে আবার ধীরে ধীরে কমতে কমতে জিরো হয়ে যাবে। তাহলে এই যে ওভারঅল প্রসেসটা, ওভারঅল পাথটা, এই পাথটাতে তার দ্রুতির মান কিন্তু ফিক্সড হলো না। এবার আমি তোকে যদি জিজ্ঞাসা করি বল ট্রেনটার দ্রুতি কত, তুই কি বলবি যে 5 সেকেন্ডে এত দ্রুতি ছিল, 10 সেকেন্ডে এত? বলতে বলতে কত গুণে শেষ করবি? সম্ভব না। তাহলে তোর কাজ কি হবে? ওই পুরো ট্রেনটার পুরো গতিপথের একটা অ্যাভারেজ ভ্যালু বলে দেওয়া। আমি তোকে জিজ্ঞাসা করলাম তোদের ক্লাসে যে স্টুডেন্ট গুলো থাকে তাদের বয়স কত, তুই সবার বয়স বলতে শুরু করবি? বলবি না, 16 থেকে 17-এর মধ্যে সবাই আছে। এটা অ্যাভারেজ মান বলবি তো? তো সেই রকম যদি আমাকে কখনো গড় দ্রুতি বের করতে হয়, অ্যাভারেজ মান বের করতে হয়, তাহলে আমি কি করে বের করব? গড় দ্রুতি বের করার ফর্মুলা হচ্ছে যে মোট দূরত্ব বাই মোট সময়। মোট কতটা দূরত্ব অতিক্রম করলো আর মোট কতটা সময় লাগলো। মনে কর প্রথম দিকে ট্রেনটা S1 দূরত্ব গেল, কত সময় নিল? T1 সময় নিল, ধরে নিচ্ছি। পরবর্তীকালে ট্রেনটা কত দূরত্ব গেল? S2 দূরত্ব গেল, কিন্তু সময় কত নিল? T2। তারপরে দূরত্ব গেল S3, সময় নিল কত? T3। এইভাবে ধর অনবরত সময়, ডিস্টেন্স বাড়তে থাকছে, সময় বাড়তে থাকছে। তাহলে মোট দূরত্ব কত হলো? যোগ করে দেবো সবটিকে। আর মোট সময় কত হলো? সবটিকে যোগ করে দেবো এখানে। বুঝতে পারলি কিনা? এইভাবে আমরা গড় ভ্যালু বের করবো। খুব তো কঠিন জিনিস কিছু নেই এখানে। ওকে, সিমিলারলি যেভাবে গড় দ্রুতি বের করলাম, সেইভাবে আমরা গড় বেগও বের করতে পারি। গড় বেগের রাশিমালাতে কি হবে? মোট সরণ বাই মোট সময়, ওই একই ফর্মুলা। বোঝা গেছে? একক মাত্রা এসব তো কিছু চেঞ্জ হচ্ছে না, নাকি চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হচ্ছে না, একই জিনিসই থাকছে, একই রাশিমালা থাকছে। আপত্তি আছে বুঝতে? চারটা টার্ম তোরা শিখে গেলি, দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ। ঠিক আছে, আরো দ্রুত শিখবো, ওটাতে পরে যাচ্ছি, তার আগে একটু বিষয় জিনিস জেনে নে। এক ধরনের গতি আছে যাকে বলা হয় সমবৃত্তীয় গতি। নাম শুনেছিস কিনা তোরা? হ্যাঁ, ক্লাস 9-এ তো ছিল, শোনার কথা। সমবৃত্তীয় গতি, নামটাকে ভাঙ। সমবৃত্তীয় তার মানে সমান বেগ নিয়ে বৃত্তপথে ঘুরবে না। সমান বেগ নিয়ে বৃত্তপথে কখনো ঘোরা যায় না, এটা মাথায় রাখবি। কেন ঘোরা যায় না আমি এক্সপ্লেন করছি। এটার নাম হচ্ছে সমবৃত্তীয় গতি। আমি ইচ্ছা করে কনফিডেন্সের সাথে ভুলভাল বলবো যাতে তুই হ্যাঁ বলে দিস, তোকে ফাঁসানোর জন্য। তোকে সতর্ক থাকতে হবে। এই জন্যই আমি করি এটা, যাতে দেখি তোর মনোযোগ আছে কিনা, নাকি আমার কথা তুই হ্যাঁ হ্যাঁ বলছিস। এরকম তো হয়, তাই না? ধর একদম পিছনে বসে গেছে, স্কুলে হয় না এরকম, পিছনে বসে গেছে, স্যার যখনই তাকালাম কতই না বুঝছি, কিন্তু কিছুই না। তো সেই জন্য আর কি আমি এরকম মাঝে মাঝে ভুলভাল বলবো, আর ওভার কনফিডেন্সে বলবো, বলে আমি পার করেও চলে যাব, তারপরে ঘুরে এসে বলবো যেটা ভুল বলেছিলাম। দেখবো যে তুই কখন বুঝছিস। তো এই একটা বৃত্ত পথ আমি দেখেছি, কোনো কণা মনে কর বৃত্ত পথে ঘুরছে এইভাবে, সেন্টার এটা। যদি কোনো কণা বৃত্ত পথে ঘোরে, তাহলে সেই কণাটার ধরুন একটা পজিশন আমি নিচ্ছি, এ পজিশন। এ পজিশনে ওই কণাটার যদি গতিবেগ আমি জানতে চাই, তাহলে গতিবেগের একটা মান থাকবে, সাপোজ 5 মিটার/সেকেন্ড আছে, এবং তার একটা অভিমুখও থাকবে। এবং সেই অভিমুখটা মনে রাখবি সবসময় বৃত্তের স্পর্শক বরাবর হয়ে থাকে। কোন দিকে? বৃত্তের স্পর্শক বরাবর। কি করে বোঝা যায় জিনিসটা? তুই একটা পাথরকে সুতোয় বেঁধে ঘোরা, হঠাৎ করে যদি পাথরটা ছিঁড়ে যায়, সুতোটা যদি, পাথর তো ছিঁড়বে না, সুতো ছিঁড়ে যাবে, সুতো যদি ছিঁড়ে যায়, তাহলে পাথরটা কি ঘুরতে থাকে এইভাবে? যেখানে ছিঁড়ে গেল সেখান থেকে সোজা চলে গেল, এমনটাই হবে তুই যদি স্লো মোশনে দেখিস তবে। ঠিক আছে? তো সেই জিনিসটাই আর কি এখানে। বা এরকমও দেখতে পারিস, কোনো বল, খেলার বলগুলো যে হয়, কাদা ধর লেগে গেছে, এর বলটাকে তুই যখন রোটেট করবি, যখন ওখান থেকে কাদাটা ছিটকে বেরিয়ে আসবে, দেখবি সোজা পথে বেরিয়ে আসছে। বা জলে, ওই বৃষ্টির জলে সাইকেলের চাকা ঘুরিয়েছিস কিনা জানি না, সাইকেলের চাকা ঘুরিয়েছিস, স্ট্যান্ড করে সাইকেলের চাকা যদি স্পিডে ঘোরাস, দেখবি চাকা থেকে জলটা যখন ছিটকে পড়ছে, ওই পড়ার আগে সোজা পথে ওঠে, তারপরে আবার নিচে পড়ছে। তা বৃত্তপথে তো ঘুরছে না, তার মানে যেখানে জলের কণাটা ছেড়ে দিল টায়ারটাকে, সেই জায়গায় ওর অভিমুখ কোন দিকে ছিল? স্পর্শক বরাবর, সেই জন্য ওদিকে চলে গেছে। তাহলে এইখানে এই কণাটার অভিমুখ কোন দিকে? এই দিকে। যখন কণাটা ঘুরতে ঘুরতে এই বি বিন্দুতে পৌঁছাবে, ওর ভেলোসিটি মনে কর 5 মিটার/সেকেন্ডই আছে, সমান মান নিয়ে চলছে, কিন্তু অভিমুখ কোন দিকে হবে? এইভাবে প্রত্যেকটা পয়েন্টে অভিমুখ দেখ স্পর্শক বরাবর চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি কিনা বল? তো যদি অভিমুখ চেঞ্জ হয়, বেগ মানে তো একটা ভেক্টর কোয়ান্টিটি রে, বেগ মানেই ভেক্টর কোয়ান্টিটি। আর ভেক্টর কোয়ান্টিটি মানে মানও থাকতে হবে প্লাস অভিমুখও থাকতে হবে। তো কোনো ভেক্টর কোয়ান্টিটিকে যদি কনস্ট্যান্ট হতে হয়, মানে ধ্রুবক হতে হয়, মানে আনচেঞ্জড হতে হয়, তাহলে মানটাকেও যেমন আনচেঞ্জড হতে হবে, অভিমুখটাকেও আনচেঞ্জড হতে হবে। কিন্তু এখানে অভিমুখে আনচেঞ্জড হচ্ছে, অনবরত অনবরত ডাইরেকশন চেঞ্জ করতে থাকছে। এমন কি হচ্ছে যে সবসময় এদিকে ডাইরেকশন আছে, অনবরত। তাহলে কখনোই তুই বলতে পারিস না যে সমবৃত্তীয় গতিতে বেগের মান ধ্রুবক।
বেগ কখনোই ধ্রুবক নয়। বুঝতে পারলি কিনা বল? বেগের মানটা ধ্রুবক হতে পারে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, বেগের মান ধ্রুবক হতে পারে। তোকে যদি বলে দেয় যে বেগের মান এটা ধ্রুবক, ঠিক না ভুল? তুই বলবি ঠিক, কারণ এই এই চিহ্নটা দিয়ে দিয়েছি মানে মান বোঝাচ্ছি, ঠিক আছে? কিন্তু যদি তোকে এরকম ভাবে ভেক্টর ফর্মে ভি লিখে বলে ধ্রুবক সমবৃত্তীয় গতিতে, তুই বলবি না এটা পসিবল না, এটা ভুল। কারণ ভেক্টর চিহ্ন দিয়ে দিয়েছি, এটা ভেক্টর চিহ্ন তো, যখন এই চিহ্নটা দিয়ে দিয়েছি তার মানে তোকে বুঝে নিতে হচ্ছে মানও আছে অভিমুখও আছে। মান ফিক্স থাকলেও অভিমুখ ফিক্স নেই, তাহলে তুই বলতে পারিস না কখনো যে বেগটা ধ্রুবক। বোঝা গেছে? কি ধ্রুবক? দ্রুতি ধ্রুবক। বেগের মানটাই তো দ্রুতি, তাই না রে? দ্রুতির মধ্যে তার অভিমুখের উল্লেখ করার প্রয়োজন নেই, তাহলে দ্রুতি বা স্পিডটা ধ্রুবক। ক্লিয়ার? সমবৃত্তীয় গতি বুঝে গেছিস? 9-এ বুঝেছিলি? একটু একটু বুঝেছিলি, ওকে? এতটা এক্সপ্লেনেশন বুঝিসনি, এবার বুঝতে পারছিস? ওকে। এরপর আরো দুটো টার্ম পড়বো, আরো দুই ভাইকে পড়বো, তাহলে এই চ্যাপ্টারের রাশিমালা জানা হয়ে গেল, বাকি ওদের অ্যাপ্লিকেশন শুরু হবে। ঠিক আছে? আরো দুটো ভাই, কি কি জানিস তোরা? ত্বরণ, মন্দন, মনে পড়ছে? ত্বরণ আর মন্দন, এই দুই ভাইকে শিখে না, তাহলে এই চ্যাপ্টারের রাশিমালা শেষ। ত্বরণ, যার ইংরেজি নাম অ্যাক্সিলারেশন, আর মন্দনের বল? মন্দনটা জানি না, মন্দনটাকে বলে দিস না আবার নেগেটিভ অ্যাক্সিলারেশন, যদি ওটাই বলে রে পাগল। এটার ইংরেজি নাম হচ্ছে রিটার্ডেশন। কি নাম এটার? রিটার্ডেশন। মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়, পড়েছিলি? হ্যাঁ। তো যাই হোক, এরা দুই ভাইকে নিয়ে একটু পরে পড়ি। ত্বরণ হোক বা মন্দন হোক, দুজনেই ভেক্টর কোয়ান্টিটি, দুটো কোনো আলাদা রাশিমালা নয়। আগে একটা নিয়ে এক্সপ্লেন করি, তারপরে ওটা কি জিনিস সেটা বলে দিচ্ছি। দুটো কোনো আলাদা রাশিমালা নয়, যেমন দ্রুতি আর বেগ নিয়ে পড়লাম দুই ভাই আলাদা, তারপরে ওইখানে পড়লাম হচ্ছে সরণ আর দূরত্ব নিয়ে বললাম দুই ভাই আলাদা। এরা দুই ভাই না, এরা যমজ ভাই, একসাথে জন্ম নিয়েছে, এরকম মনে কর। ঠিক আছে? তো ত্বরণ আর মন্দন, ত্বরণ ব্যাপারটা কি? ত্বরণ মানে হচ্ছে ধর একটা ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছাড়া শুরু করলো, কোনো একটা পার্টিকুলার টাইমে চলতে চলতে, মনে করো ওর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, বাড়তে বাড়তে 5 মিটার পার সেকেন্ড হয়েছে। এবার তুই তখন কি করলি, যে এখন তো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এবার দেখি কিছুক্ষণ পর ওর ভেলোসিটি কত হচ্ছে। তুই স্টপ ওয়াচ চালু করে দিলি, স্টপ ওয়াচ দিয়ে তুই মেজার করছিস টাইম। কিছুক্ষণ পর গেলি, তুই দেখলি যে 10 সেকেন্ড পার হলো, আর এর ভেলোসিটি হয়ে গেল 15 মিটার পার সেকেন্ড। কত হয়ে গেল? 16ই নিয়ে নি, না তো একই হয়ে যাবে, 16 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে বেগের কিছু একটা পরিবর্তন হলো। তুই দেখছিস যে 10 সেকেন্ডে বেগের পরিবর্তন কত হয়ে গেল? কত হয়ে গেল বল? 11 হলো না? বিয়োগ করলেই পেয়ে যাবো। 16 - 5, তাহলে বেগের পরিবর্তন কতটা হলো? 11 মিটার পার সেকেন্ড। তো তুই দেখছিস 10 সেকেন্ডে বেগের পরিবর্তন হলো 11 মিটার পার সেকেন্ড। তুই 1 সেকেন্ডে বের করতে গেলি, তোর তো কাজ নাই, ট্রেনে বসে কি করবি, তুই এগুলো করছিস। ঠিক আছে? তো 1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হলো? 11/10, মানে 1.1 মিটার পার সেকেন্ড। তো তুই বলছিস যে এই ট্রেনটার মধ্যে প্রত্যেক 1 সেকেন্ডে 1.1 মিটার পার সেকেন্ড করে বেগ বেড়ে যাচ্ছে, তাই তো? এই যে কোয়ান্টিটিটা তুই মেজার করলি, এটার নামই হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেল কথা? ত্বরণ মানে কি? একক সময়ে কতটা বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সংজ্ঞা এইভাবে দিচ্ছি যে ত্বরণ এ ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই টাইম। বুঝলাম না কি লিখেছি ওখানে আমি? এটা প্রাথমিক বেগ, প্রথম দিকে কত বেগ ছিল, ওটা অন্তিম বেগ, পরে বেগ কত হলো, তো ভি মাইনাস ইউ। আর টাইম কত লাগলো, টি, ওটাই তো 11/10, তাই না? তো এইভাবে আমরা ত্বরণকে মেজার করে থাকি। ত্বরণ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এর অভিমুখ আছে, এবং এর অভিমুখ কোন দিকে হবে? এর অভিমুখটা হবে বেগের পরিবর্তনের দিকটা। বেগের পরিবর্তন যে অভিমুখে হচ্ছে, সেই অভিমুখটাই হচ্ছে ত্বরণের অভিমুখ, বেগের পরিবর্তনের দিক, এটাই হচ্ছে ত্বরণের অভিমুখ। বোঝা গেল? তাহলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ত্বরণের সংজ্ঞা কিভাবে দিচ্ছি? একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে, সেই সংখ্যাটাকেই বলছি আমরা ত্বরণ। তাহলে মন্দনটা কি জিনিস? দেখ, যেভাবে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ার সময় ধীরে ধীরে বেগ বৃদ্ধি পাচ্ছিল, ঠিক সেইভাবে প্ল্যাটফর্মে ঢোকার সময় বেগ এবার হ্রাস পাবে, কমতে যাবে, কমতে কমতে 16 থেকে মনে কর 7 মিটার পার সেকেন্ড হলো, আমি ধরে নিচ্ছি। কত সেকেন্ড সময় হলো? তুই মেজার করে দেখছিস যে এই সময়টা লাগলো 10 সেকেন্ড। 10 সেকেন্ডে বেগ কি হয়ে গেল? 16 থেকে 7 হয়ে গেল। তাহলে তুই তখন মন্দন বের করতে দিবি, মন্দনকে এ দিয়ে প্রকাশ করব, এবং মন্দনের মান বলবি যে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম। অন্তিম বেগ 7, প্রাথমিক বেগ 16, তাই তো? এটা 10 করে দিলাম টাইমটাকে। তাহলে কত হয়ে যাচ্ছে বল? এটা -9/10, মানে -0.9। এটা হলো মন্দনের মান। মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস।
একক সময়ে কি পরিমাণ বেগ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। আর ত্বরণ মানে একক সময়ে কি পরিমাণ বেগ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো আমরা ক্যালকুলেশন করার সময় এই পুরো চ্যাপ্টারটাতে ত্বরণ আর মন্দনকে আলাদাভাবে দেখবো না, দুটোকে জাস্ট ত্বরণ হিসেবেই এক্সপ্লেন করব। ত্বরণ যদি থাকে তাহলে মানটা অটোমেটিক পজিটিভ চলে আসবে, কারণ মান বাড়ছে, বড় থেকে বিয়োগ করবো, পজিটিভ চলে আসবে। আর যদি মন্দন হয় তো এখানে অটোমেটিক নেগেটিভটা চলে আসবে, যেমন নেগেটিভ চলে এসছে। তাহলে আমি মন্দন হিসেবে আলাদা করে এটাকে পড়বো না, এটাকে জাস্ট ত্বরণই বলবো। তবে জেনে রাখ মন্দন মানে বেগ হ্রাসের যে হার। ক্লিয়ার? অসুবিধা নেই? ওকে। তুই যে এই রাশিমালাটা দেখতে পেলি a=v - u/t, এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি, দেখ এরকম হবে। তোরা এই জিনিসটা এর আগেও দেখেছিস, at=v - u, বা বলতে পারিস v=u+at। পড়েছিলি কোনো জায়গায় v=u+at? পড়িসনি? সমীকরণ 9-এ পড়েছিলি, আরো কয়েকটা সমীকরণ আছে, পড়বো, ওগুলো ধীরে ধীরে আসছি। বোঝা গেছে? ওকে। যেহেতু তোদের সেমেস্টার সিস্টেম, সুতরাং ডেরিভেশন করার পেছনে সময় নষ্ট করে কোনো লাভ হবে না। তোদেরকে প্রবলেম সলভিং স্কিলটাকে বাড়াতে হবে, প্রচুর পরিমাণে প্রবলেম সলভ করতে হবে, ইকুয়েশন গুলোকে জানতে হবে, তাড়াতাড়ি যেন সলভ করতে পারি সেগুলো শর্ট ট্রিক শিখতে হবে। এই v=u-at, u+at এগুলো কোথা থেকে আসলো? এসবের পিছনে তোর ছুটে লাভ নেই। এগুলো ছুটতে হতো আগের বছরগুলোতে, যখন বোর্ড এক্সাম মানে বড় কোশ্চেন আসতো তখন। তাহলে এখন আমরা ওই ডেরিভেশনের মধ্যে যাব না, আমরা শুধুমাত্র ফর্মুলাগুলো শিখবো। আর কোনো জায়গায় যদি মনে হয় যে এই ডেরিভেশনটা শেখানো দরকার, কোশ্চেন যদি চেঞ্জ করে, তাহলে এই ডেরিভেশনটাকে তুই একটু চেঞ্জ করে নিতে পারবি, সেই জায়গাটা আমি করে দেবো। সেটা যখন যখন আসবে তখন তখন বলে দেবো। তাহলে এতদূর পর্যন্ত কোনো সমস্যা আছে? কটা টার্ম শিখলি? 6টা টার্ম শিখলি, তাই তো? ওকে। একটা প্রবলেম করি, বের কর। ত্বরণের পরেই দেখ একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম 1 লেখা আছে। ওটাকে প্রবলেম 3 করে দে তোরা, যেহেতু 1 2 প্রথমে হয়ে গেল। পড়ে নে কোশ্চেনটা, সবাই পড়। কি বুঝতে পারলি? একটা গাড়ি চলছে, এটাই বুঝতে পারলি? একটা গাড়ি 50 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। দেখ ইউনিটের ঝামেলা, ইউনিট হবে কিলোমিটার/আওয়ার, দরকার পড়লে চেঞ্জ করব। কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে। কতটা গেল? 30 কিলোমিটার গেল। তাহলে প্রবলেম 3, এটা হচ্ছে একটা গাড়ি পূর্ব দিকে গেল, কতটুকু গেল? 30 কিলোমিটার গেল, এবং ভেলোসিটিটা কত বলেছিল? 50 কিমি/আওয়ার। এটা থাকলো, যদি কোনো সময় দরকার পড়ে করব। এই স্পিডে এইদিকে গেল, তারপরে এখান থেকে এসে উত্তর দিকে গিয়েছে। উত্তর দিকে কতটুকু গেল? এটা 40, একটু বড়ই হবে, 40 কিলোমিটার গেল। এটা কত স্পিড নিয়ে গিয়েছে? এটা 30 কিমি/আওয়ার বেগে গিয়েছে। তাহলে সমবেগে তো যায়নি, বুঝতেই পারছিস। এখান থেকে এখানে পৌঁছাতে যে সময় লাগবে, এখান থেকে এখানে পৌঁছাতে সেই সময় লাগবে না, আলাদা কোনো সময় লাগবে। প্রয়োজন পড়লে সেগুলোও বের করা যায়। প্রাথমিক অবস্থান এটা, অন্তিম অবস্থান এটা। এটাকে A, B, C নাম দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। কি জানতে চাইছে? গাড়িটির গড় দ্রুতি আর গড় গতিবেগ কত? তো প্রথমে বলছে গড় দ্রুতি বের করো। গড় দ্রুতি, তুই জানিস যে গড় দ্রুতি মানে, প্রথম দিকে একটু লিখে লিখে করছি আমি, মোট দূরত্ব বাই মোট সময়। আচ্ছা, মোট দূরত্ব বলতে পারবি? ইজিলি বোঝা যাচ্ছে, 30 + 40 এটাই মোট দূরত্ব, যে পথে গেল সেই পথে। মোট সময় বলতো? মোট সময় বের করতে হবে। তো আমি এরকম লিখে দিচ্ছি যে মোট দূরত্ব s1 + s2, আর মোট টাইম হচ্ছে t1 + t2। তো s1টা কি বের করা যাবে না? s1টা তো ছবি দেখেই বলা যাবে 30 কিলোমিটার, আর s2টাকেও বলা যাবে 40 কিলোমিটার। t1টাকে কি বের করা যাবে? t1 বলতে a থেকে b তে যেতে কত সময় লাগছে? কত সময় লাগছে বল দেখি, কত সময় লাগছে? আমি বলবো 30/50। জানিস না তোরা? এদিকে দেখা, বেগ মানে দূরত্ব বাই সময়। বেগ তো নয় অ্যাকচুয়ালি, দ্রুতি যদি বলে দিই আমি এখানে। দ্রুতি মানে কি? দূরত্ব বাই সময়। তো সময় ইকুয়াল টু দূরত্ব বাই দ্রুতি লেখা যাবে না? লেখা যাবে তো, দূরত্ব বাই দ্রুতি। তো এখানে দূরত্ব কত? 30, আর দ্রুতি কত? 50। তাহলে 30/50 এরকম লেখাই যায়। তো t1 মানে হচ্ছে 30/50 আওয়ার, ঘন্টা। একই রকম ভাবে t2 মানে 40 গিয়েছে 30 কিলোমিটার/আওয়ারে, তো 40/30 মনে থাকবে। এরপরে এরপরে কিন্তু আর ভেঙে ভেঙে বলবো না, এটাই লাস্ট, এটাই ফার্স্ট, এটাই লাস্ট। আচ্ছা, যেটা বলছিলাম টাইম বুঝে গেছিস তোরা এবার? হুম। তো t1 t2 এখান থেকে 3/5, ওখান থেকে 4/3, বোঝাই যাচ্ছে। 3/5 আর এখান থেকে 4/3, ব্যাস এগুলোকে এখানে বসিয়ে ক্যালকুলেট করে নিতে হবে।
30 প্লাস 40 আর নিচে 3/5 প্লাস 4/3। পারবি কিনা ক্যালকুলেশন করতে? তোদের উপরই ছেড়ে দিলাম, তাড়াতাড়ি করে নে, ক্যালকুলেশন তোরাই কর। আচ্ছা, ওপরে আসছে 70, 70 নিচে আসছে 29/15। তো 70 ইন্টু 15/29 মানে গুণ করে যেটা বলছিস, ব্যাস। এটা কি আসলো? কিলোমিটার পার আওয়ারে আসলো। পারলে দশমিকে করে নিবে, বা তোদের তো এমসিকিউ থাকবে, অপশন থাকবে, অপশনের সাথে মিলাতে হবে। ঠিক আছে, এটা গড় দ্রুতি। কিন্তু যদি তোকে বলতো গড় বেগ বের করো, তুই বলতি মোট সরণ। বোকা পেয়েছে নাকি তোকে, বল? তুই জানিস তো ফর্মুলা, মোট সরণ বাই মোট সময়। সময় আর কি বের করবো, ওইটাই তো সময়। এখানে যেতে কতটা সময় লাগলো, এখানে যেতে কতটা সময় লাগলো। তো 3/5 প্লাস 4/3, মানে এটা 29/15 আসছে নিচে, একবারে লিখে দিলাম। আর সরণটা কত কে বলবি? হ্যাঁ, মানে এইটাকে জয়েন করলে যেটা পাবো, তাই তো, অতিভুজ। তো √30² প্লাস √40² মানে হচ্ছে 50। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 5 হয় না? 50 বের করে দেখে নিবি। তাহলে এটা 50, ব্যাস, এখান থেকে হয়ে গেল। এটাকে সিম্পলিফাই করতে গেলে কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরে গেছিস তো কি করে করতে হয়? এরপর থেকে পারা যাবে, কঠিন কিছু নেই। এগুলো লেভেল 1-এ আমি করাচ্ছি, হ্যাঁ, লেভেল 2-তে তোদেরকে পরে করাবো। কিছুটা করাই আগে প্রথম প্রথম, তারপরে এর থেকে আরেকটু টাফ কোশ্চেনে যাব। একটু লেভেলটাকে ইনক্রিজ করতে হবে, সেই ধরনের কোশ্চেনগুলো তোদের পরীক্ষাতে বেশি থাকে। হুম, এবার কিছু লেখচিত্র। প্রবলেম তো কিছু হয়ে গেল, এবার কিছু লেখচিত্র।